আমার বাবা মাকে রেখে প্রতি রাতে বাহিরে যেত, কিন্তু কেন যেত তা মাকে বলতো না। এই জন্য মাকে বাবা সন্দেহ করত। অনেক সময় মাকে ঘুমে রেখে বিছানা থেকে উঠে চলে যেত। যখন মা বাবাকে প্রশ্ন করত তুমি কোথায় যেতে, এই প্রশ্ন করলেই বাবা মার মধ্যে ঝগড়া শুরু হয়ে যেত। একদিন বাবা কিসের জন্য বাহিরে যায় এটা জানার জন্য মা অস্থির হয়ে পড়ে। কিন্তু একদিন বাবার বন্ধু মায়ের কাছে সব বলে দেয়, যেটা শুনলে আপনারা দিশেহারা হয়ে যাবেন। তাহলে মূল বিষয়টা বলি। মা যখন বাবাকে ছেড়ে আলাদা হয়ে গেল, আমার বয়স তখন 4.5 বছর। মা কয়েকদিন খুব বিমর্ষ ছিল। অবশ্য ওই বয়সে বিমর্ষতা কি জিনিস আমি জানতাম না। কার্টুন, হইচই আর রাতে বাবার গলা জড়িয়ে ধরে গল্প শোনাই ছিল আমার জীবন। দৈনন্দিন জীবন একটু আলাদা হয়েছিল, কারণ কয়েকদিন যাবৎ মা আমাকে 3 বেলা খাবার খাওয়ার জন্য জোর করছিল না। রাতে ভাতও না খেলেও বকা দিচ্ছিল না। আমার এতে সুবিধাই হচ্ছিল। কিন্তু বাবা রাতে গল্প বলছিল না, এসেই শুয়ে পড়তো, এইটাই আমাকে একটু কষ্ট দিত। এক সন্ধ্যায় মা আমাকে জিজ্ঞেস করল, তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোর বাবাকে? শিশু বয়সে এই অদ্ভুত প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, কারণ ভালোবাসা বোঝার মতো বয়স আমার হয়নি। কিন্তু মা না খাওয়াই দিলে আমি খাই না, রাতে বাবাকে না দেখলে আমার ঘুম হয় না, এইসব ব্যাপার আমি বুঝি। সেই রাতে মা বাবাকে বলল, তোমার সাথে আমাদের আর থাকা সম্ভব না। কাল সকাল হলে আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কই যাবে তুমি? জায়গা আছে তোমার যাবার কোথাও? আর নিজে যাবে? যাবে, ইমরান কি নিয়ে যাবে? মা ম্লান হেসে বলল, মিজান, তুমি বোধহয় ভুলে গেছো আমার নিজের একটা অনার্স ডিগ্রি আছে। আর এই শহরে আমি বড় হয়েছি, আমার জায়গা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেখো আনোয়ারা, তুমি কি বেশি বাড়াবাড়ি করছো না? মানুষের জীবনে সমস্যা হয়, সমাধানও হয়। তাই বলে এতদিনের সংসার এভাবে ছাড়া যায় না। তুমি যদি এতদিনের সংসারে এমন কিছু করতে পারো, তবে আমিও পারব। যাই হোক, কথা বাড়িও না, আমি ঘুমাতে যাচ্ছি। টেবিলে খাবার গরম করা আছে, খেয়ে নিও। সেই রাতে আমি শুয়ে শুয়ে বাবা মায়ের মাঝে কি হচ্ছে কিছুই বুঝিনি, শুধু মা যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এটা শুনেছি। শিশুরা নাকি অনেক জটিল জিনিস মাঝে মাঝে বুঝে ফেলে, সেই রাতে 4.5 বছরের আমিও কিভাবে জানি বুঝে ফেললাম। আমাদের তিনজনের ছোট্ট এই ঘরটা আর আগের মতো নেই, কোথাও গোলমাল, বড়সড় একটা গোলমাল হয়েছে। পরদিন সকালে মা আমাকে নিয়ে বের হয়ে এলো বাসা থেকে। একদিন এই বাসায় মা এসেছিল বউ হয়ে, একটা মাত্র শাড়ি পরে। আজ এ বাসা থেকে মা বের হয়ে গেল গায়ের একমাত্র শাড়িটা জড়িয়েই। আসার সময় আমি বাবার কাছে গেলাম, বাবা বারান্দায় বসেছিল। চোখ লাল, গালে খোঁচা খোঁচা দাড়ি, চেহারায় কেমন দিশেহারা ভাব। আমার কান্না পেল, ভয়ানক কান্না। বাবা আমাকে জড়িয়ে ধরে বলল, ভালো থাকিস রে বাবা, মাকে দেখে রাখিস। বাবা ছিল মফস্বলের ছেলে, কলেজ শেষ করে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স এ ভর্তি হয়। মা ও ঢাকা ভার্সিটিতেই পড়ত। মায়ের মুখে শুনেছি মা ছিল বড়লোক ঘরের মেয়ে। আমার নানা ভাই ছিলেন ব্যবসায়ী মানুষ। 2 ভাই বোনের মধ্যে মা ছিলেন ছোট। সেই তিনি হঠাৎ দেখায় নিজ ভার্সিটির 1 বছরের সিনিয়রের প্রেমে পড়লেন। এবং হুড়মুড় করেই পড়লেন, এটা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু সব দ্বিধা চলে গেল যখন প্রথা ভেঙে মেয়ে হয়ে মাকে দেখা যেতে লাগলো ইকোনমিক্স বিল্ডিং এর সামনে। একদিন ভয়ে ভয়ে মা একটা চিঠি লিখল, এরপর বাবাকে সামনে পেয়ে ডাক দিল, ভাইয়া শুনুন, বলে চিঠি হাতে দিয়ে রিকশায় উঠে চলে এলো। এরপর 2 দিন মা ভার্সিটিতে যায়নি। তৃতীয় দিন যখন ক্লাসে ঢুকতে যাবে, দেখে বাবা তার ডিপার্টমেন্টের সামনে দাঁড়ায় আছে। বাবা ডাক দিল, এই মেয়ে, কি যেন নাম, আনোয়ারা, এদিকে আসো। মা বলল, আমার ক্লাস আছে। বাবা ধমক দিল, এদিকে ডাকছি না। মা এলে বাবা বলল, রিকশায় ওঠো। কেন? এত প্রশ্ন কিসের? উঠতে বলেছি, ওঠো। রিকশা নিয়ে তারা উত্তরা মরে গেল। বাবা জিজ্ঞেস করল, কি খাবা? কাচ্চি না তেহারি? মা বলল, আমি বাইরের খাবার এত খাই না। বাবা বলল, আজব যন্ত্রণা হলো, এখন থেকে অভ্যেস করো। আমি বাইরের খাবারই খেয়ে বেড়াই। আর পড়ালেখা করো না নাকি? বাংলার ছাত্রী হয়েও এক প্রেমপত্রে 9টা বানান ভুল করেছ। এর পরের সময়গুলো তাদের খুব অসাধারণ ছিল। বাবা ক্লাস শেষ করে মায়ের জন্য দাঁড়াতো, মাকে নিয়ে রিকশায় ঢাকার সব রাস্তায় টোটো করত, রাস্তার পাশের সব খাবার খেত।
আর মা বাবাকে ঝাড়ি দিত। বাবা শুনত আর হো হো করে হাসত। মা বাবাকে ভালোবেসেছিল, বাবার প্রতি মুগ্ধ হয়েছিল এতটা, যতটা হলে একটা জীবন অনায়াসে কাটায় দেয়া যায়। অদ্ভুত সুন্দর দিন পার করতে করতে বাবা অনার্স পাশ করল। মা তখন ফাইনাল ইয়ারে। আমার নানা মায়ের বিয়ে দেবার তোড়জোড় শুরু করল। আমার বাবা তখনও বেকার। মা একসময় না পেরে তার বাবাকে ভালোবাসার কথা বলে দিল। সেখানে বাবা ছিলেন সদ্য পাশ করা একজন বেকার, যার নিজের বাপের ও টাকা পয়সা নেই। চিরায়ত নিয়ম অনুযায়ী আমার নানা ও বেঁকে বসলেন। আমার নানাদের পরিবারের মানুষের জিদ বোধহয় খুব বেশি। নানা কোনোভাবেই বাবাকে মানবেন না, মা ও কোনোভাবেই বাবাকে ছাড়া কাউকে মানবেন না। এই না মানামানির ভেতরে আমার মা একদিন আমার বাবার সাথে বাসা থেকে চলে এলেন, একটা শাড়ি পরে। আমার মা আমার বাবাকে, বাবার তখন আসলেই দুঃসময় যাচ্ছে, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, ঢাকা শহরে টিকে আছেন, 2-3টা টিউশনির উপর ভর করে, বাসা থেকে টাকা চাইতেও লজ্জা পান। আমার মা চুপচাপ বসে আছেন। আমার শক্ত সামর্থ্য বাবা জীবনে এই প্রথম কাঁদলেন আমার মায়ের সামনে। তিনি কাঁদলেন মাকে একটা শাড়ি দিতে পারেননি তাই। তিনি কাঁদলেন মাকে নিয়ে এমন চিলে কোঠায় কাটাচ্ছেন তাই। আমার মা শক্ত করে বাবাকে বললেন, মিজান, সারা জীবন আমি তোমারই থাকব, শুধু তুমি এমন থেকো। বিয়ের পর মা এক অন্য জগতে এসে পড়লেন, কিন্তু সামলে নিলেন খুব চমৎকারভাবে। বাবা ছোট একটা চাকরি জোগাড় করে ফেললেন। সারাদিন অফিসে খাটাখাটনি করে এসে দিন শেষে মায়ের সাথে খেতে বসতেন। সারাদিনের সব জমানো কথা মাকে বলতো বাবা। মা সেই মুগ্ধতা নিয়েই বাবার কথা শুনত। সংসারে অভাব ছিল অনেক কিছুর, ভালোবাসার অভাব ছিল না। মা ভাবত এমন একটা জীবন সে চেয়েছে চিরদিন, আর বাবা মায়ের মতো কাউকে পেয়ে অবশ্যই ভাগ্যবান ছিল। সময় আগাতে থাকলো, অবস্থার পরিবর্তন হতে থাকলো। গল্প উপন্যাসের মতো একদিনে কোটিপতি হয়ে যাওয়া নয়, তবে বাবা খুব ভালো একটা চাকরি পেল, সম্মান আর টাকা দুটোই ছিল। এর মাঝে এত বছরের ভালোবাসার চিহ্ন হিসেবে আমি এলাম পৃথিবীতে। আমি বলেছিলাম ভালোবাসার অভাব আমাদের পরিবারে ছিল না। বাবা কোনোদিন আমার আর মায়ের প্রতি একটু অবহেলা করতেন না। কিন্তু কথায় আছে, কোনো কিছুর অভাব না থাকাটাই একটা বড় অভাব। কোনো এক দিয়ে আমাদের সংসারে বোধ হয় সেই অভাবটুকুই হানা দিল। সবকিছু খুব ভালো ছিল, কিন্তু কেন যেন আগের থেকে কিছু একটা বদলেছিল। বাবা ব্যস্ত হয়েছিল অনেক, রাতে হয়তো আসতে কোনোদিন এতই দেরি হতো যে মা ঘুমিয়ে যেত। আমার মা সব ছেড়ে বাবার সাথে এসেছিল। সে বাবার কাছে কিছু চায়নি, শুধু চেয়েছিল বাবা তাকে সারা জীবন সেই প্রথম দিনের মতো মুগ্ধ করে যাক। আমার বাবা প্রতিজ্ঞা করেছিল মাকে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিবে না। সেই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে সে সেটা থেকেই দূরে চলে গেল, যার জন্য আমার মা সব থেকে কষ্ট পেয়েছিল। মায়ের তবুও অভিযোগ ছিল না, কারণ আমার বাবা মার ভালোবাসার কমতি ছিল না। মানুষের মন হলো জগতের বিচিত্রতম জিনিস। তাই লেখক বলেছিলেন, মানুষ বেঁচে থাকে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়। আমার বাবাও হয়তো বদলে গেছিল একটু আধটু, কিংবা কে জানে হয়তো অনেকখানি। আমার মায়ের চোখের দিকে তাকিয়ে কতদিন ভালোবাসার কথা বলেনি, কতদিন নিজে থেকে বলেনি তোমাকে ভালোবাসি, বা আমাদের পুরনো কথাগুলো মনে পড়ে। আমাদের প্রতি, মায়ের প্রতি তার দায়িত্ব অবহেলা ছিল না। কিন্তু সেইখানে কেমন একটা অবহেলা আসতে লাগলো, যেখানটায় সব থেকে বেশি যত্ন নেওয়া দরকার। বাবাকে নিয়ে কিছু উড়ো কথা মা শুনতে পেল। মা বিশ্বাস করতে পারত না। এক দুপুর বেলা মা নিশ্চিত হলো, তার ভালোবাসার মানুষটার কাছে সে পুরনো হয়ে গেছে। তাই এত বছর পরে সেই মানুষটা আজ এমনভাবে পাল্টে যেতে লাগলো। মা বাবাকে এরকম সন্দেহ করতে, কিন্তু সত্যি কি তাই? আয়নার সামনে বসে সারা দুপুর আমার মা কেঁদেছিল। আমি কিছু বুঝতাম না। আমি মনের সুখে কার্টুন দেখছিলাম। পরের দিন সকালে এক কাপড় পরে মা বের হয়ে এলো আমায় নিয়ে। সেই ঘর থেকে, যে ঘরে ভালোবাসার অধিকার নিয়ে সব ছেলে মা এসেছিল, যে ঘরের প্রতিটা কোণে তার মমতার ছাপ মিশে রয়েছে। চিরকাল ভয়ানক জেদি মা আমার নানার বাসা থেকে বের হয়ে এসেছিল একদিন, আর ফেরেনি। অনেক বছর পর আবারও বাসা থেকে বের হয়ে এলো। আমি আর মা ছোট একটা ভাড়া বাসায় উঠলাম। সেই বাসায় অতি দর্দি এমন মানুষের দেখা পাওয়া যেতে লাগলো। আর এক শ্রেণীর খালা টাইপ মহিলারা আসতো, যারা ইনিয়ে বিনিয়ে কেঁদে শেষে সার কথা এটাই বলতো যে
তাদের হাতে ভালো পাত্র আছে, চাইলে বিয়ে করে নিতে পারে। আমার মা চুপচাপ শুনত, কারণ সে জানে এই বঙ্গদেশে মেয়েদের এমন অবস্থাতেই পড়তে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স করা আমার মা চাকরি খোঁজেননি কখনো। তার সবটা জুড়ে ছিল তার সংসার। এখন সেই সংসারকেই আগায় নিতে একটা চাকরি জোগাড় করলেন, বেসরকারি কলেজের শিক্ষক। আমাদের দিন ভালোই যাচ্ছিল। মা আগের মতো আমাকে অতি জোর করেন না কিছুতে। অনেক বেশি চুপচাপ হয়ে গেছেন। আমি মিছু করি সেই রাগী এবং মমতাময়ী মাকে। আমি রাতে ঘুমুবার সময় মিছু করি সেই বাবাটার রাতে গল্প করার মানুষটাকে। এভাবে মাসখানিক যাবার পর এক বিকেলে অবাক করা এক জিনিস দেখলাম। আমাদের বাসার সামনে আমার বাবা দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার রাজপুত্রের মতো বাবাকে চেনা যায় না। গাল ভেঙে গেছে, ক্লান্ত শ্রান্ত দেখাচ্ছে, যেন কতকাল ঘুমায় না। আমি দৌড়ে গিয়ে বাবার কাছে গেলাম। বাবা 2 হাতে খেলনা আর অনেক খাবার এনেছিল। সেগুলো ফেলে দিয়ে হাউমাউ করে আমাকে জড়ায় ধরে কাঁদতে লাগলো। চেয়ারে চুপচাপ বাবা বসে আছে, আমাদের নতুন বাসায়। মা আমাকে অন্য ঘরে যেতে বলল। আমি পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। বাবা মাকে বলতে লাগলো, আনোয়ারা, আমি সরি। তোমরা যাবার পর দিন থেকেই আকি বুঝেছি আমি ভুল ছিলাম। সবটা আমার অপরাধ। আমি সারা জীবন তোমাকে চাইতাম। আমি যে কতটা চাইতাম, কতটা চাই তোমার থেকে বেশি কে জানে। আনোয়ারা, প্লিজ ফিরে চলো, প্লিজ। আমি ঘুমাতে পারি না। আমি এই এতগুলো একটু একটু করে পাগল হয়ে যাচ্ছি। মা শান্ত হয়ে সব শুনল, তারপর বলল, মিজান, আমি বিয়ের রাতে তোমাকে বলেছিলাম তোমাকে ছাড়া আমি একদিন ও বাঁচব না। অন্য আর কিছু আমার চাই না। আমার সব ছিল, আমি সব ছেড়ে এসেছিলাম। মিজান, আমি তো সেদিনই মরে গেছি। যেদিন তুমি আমাকে ঘরে রেখে প্রতি রাতে কোথায় যেতে, আমি তোমায় বারণ করলেও তুমি আমায় একা ঘরে রেখে রাতে কোথায় যেতে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, এত রাতে কোথায় যাও তুমি? আমাকে তার কোনো উত্তর তুমি দিতে না। মিজান, আমি যাব না। আমি কখনোই যাব না। এবং আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু আমাকে জুড়িও না আর। বাবা আস্তে আস্তে বের হয়ে গেল। যাবার আগে বলল, আনোয়ারা, আমি অপেক্ষায় থাকব। আর যদি তুমি ডিভোর্স চাও, কাগজ পাঠিও, আমি মুক্ত করে দেব। ভালো থেকো, আর আমাকে মাফ করে দিও। বাবা চলে যেতে লাগলো। আমার কান্না পেতে লাগলো, ভয়ানক কান্না। মাকে কাঁদতে দেখে আমি বাবাকে অপরাধী বানিয়েছিলাম, আর আজ মাকেও 1 সেকেন্ডে অপরাধী বানালাম। আমি ছোট ছিলাম, দোষ ভুল আমি জানতাম না। আমি শুধু আমার বাবা মাকে চেয়েছিলাম। বাবা প্রতি মাসে আমার আর মায়ের খরচের জন্য ভালো পরিমাণ টাকা মায়ের অ্যাকাউন্টে দিত। মা একটা পয়সাও ব্যবহার করতেন না, কিন্তু বলতেন, তোর বাবা তোর জন্য দেয়, তা তোর জন্য থাক, যাতে আমাকে দোষ না দিস কোনোদিন। আমাকে বড় করা থেকে শুরু করে পড়ালেখা শেষ করানো পর্যন্ত একটা টাকাও বাবার হতে নেননি। আর আমার বাবা ওদিকে টাকা পয়সা সব স্ত্রী পুত্রের নামে দিয়ে অপেক্ষায় আছেন, অসীম অপেক্ষা। আজ কতগুলো বছর, আজ প্রায় 20 বছর হয়ে গেল। মা বাবা আলাদা থাকেন। বাবা মা চলে আসার পরেই বুঝতে পারেন তার ভুল। সেই থেকে তিনি আজও অপেক্ষায় আছেন, কোনো একদিন মা হুট করে চলে আসবে। আজ 20 বছর হয়ে গেল বাবা মা আলাদা। আমার বয়স এখন 25। আমার মাকে আমি জিজ্ঞেস করলাম, মা, তুমি বাবাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? আমায় তাছাড়া তোমরা আলাদা হলে কেন? ছেলের কথার উত্তরে বললাম, দেখ বাবা, তোমার বাবা প্রথম দিকে আমার সাথে ভালোই ছিল, কিন্তু প্রতি রাতে আমায় রেখে কোথায় জানি যেত। আমি জিজ্ঞেস করলে সে উত্তর দিত না। আমার সাথে ঝগড়া করত। আমি এই প্রশ্ন করলেই ঝগড়া করত আমার সাথে। কিন্তু এই রসহ্য আমায় জানাতে দিত না, আর তাই তোমার বাবাকে আমি সন্দেহ করতাম। আমি বললাম, মা, তুমি আবার বাবার বাসায় চলো। বাবা তো আমার রোজ খবর সব রাখে, টাকা পয়সা দিয়ে হেল্প করে। বাবা আজ আমায় এবং তোমায় ভালোবাসে মা। আমার বলল, কোনোদিন সম্ভব না। আমি যতদিন পর্যন্ত না জানতে পারবো এই রহস্য, ততদিন পর্যন্ত আমি তোমার বাবার কাছে আমি যেতে পারবো না। হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসে। একজন বলতে লাগলো, তোমার বাবা হাসপাতালে আছে। তোমরা তোমার বাবাকে বাঁচাতে চাইলে হাসপাতালে চলে এসো। আমি বললাম, মা, বাবার কি হয়েছে, চলো হাসপাতালে যাই। মা তখন আমায় নিয়ে হাসপাতালে রওনা দিল। রাস্তায় বাবার এক বন্ধুর সাথে মায়ের দেখা হয়।
উনি মাকে জিজ্ঞেস করলেন, আপনি আমার বন্ধুকে এত বড় কষ্ট কেন দিলেন? আমার বন্ধু তোমার কাছে কি দোষ করেছিল? আমি তো সবই জানি। আপনি আমার বন্ধুকে সন্দেহ করতেন। আপনি ভাবছেন আমার বন্ধু রাতে কোথায় যেত? আমার কাছ থেকে আজ সব শুনে নিন। আমি বিদেশে ছিলাম, তাই আপনাদের মধ্যে এত কিছু হয়ে গেছে জানতাম না। আপনার স্বামী যে অফিসে চাকরি করত সেই চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছিল, কারণ আপনার স্বামীর বিরুদ্ধে একটা মেয়ে মিথ্যা অভিযোগ দিয়েছিল। আপনার স্বামীর বিরুদ্ধে একজন মিথ্যা অভিযোগ করেছিল। আপনার স্বামী নাকি যারা চাকরি নিতে চায় তাদের কাছ থেকে নাকি ঘুষ নিত। এটা করেছিল অন্য একজন, কিন্তু দোষটা আপনার স্বামীর উপর চালিয়ে দিয়ে সে বেঁচে গেল। চাকরি চলে গেল আপনার স্বামীর। এই জন্য তার চাকরি চলে গিয়েছিল। আপনার স্বামী চাকরিহারা হয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল। আর এটা আপনাকে জানায়নি কারণ আপনি অনেক কষ্ট পাবেন তাই। আপনার কাছে সে ছোট হতে চায়নি। কিন্তু সংসার চালাতে হলে তো আপনার স্বামীর কিছু একটা করতে হবে। সে যেহেতু কলেজের শিক্ষক, তাই দিনে সে কোনো রাস্তার কাজ করাতে তার লজ্জা লাগত। আর তাই প্রতি রাতে আপনার স্বামী রাতে কুলিগিরি করে রাতে 1000 টাকা ইনকাম করত। আর সেই ইনকাম দিয়ে আপনার সংসার চালাত। এটা কি আপনার স্বামী অপরাধ করেছে? যদি সেটা অপরাধ হয় তাহলে আপনার স্বামীর কাছে যাওয়ার দরকার নেই। এই কথা শোনার পর হাউমাউ করে কেঁদে দিল আমার মা। আমিও নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি তাড়াতাড়ি বাবার কাছে গেলাম আমার মাকে নিয়ে হাসপাতালে। গিয়ে দেখি আমার বাবা অসহায়ের মতো শুয়ে আছে হাসপাতালের বেডে। আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করছিলাম আর বলছিলাম, বাবা তোমার কি হয়েছে? আমাদের জন্য তুমি এত পরিশ্রম করেছ। আমার মা তোমায় ভুল বুঝেছিল। আমার মা তখন বাবার পায়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তুমি আমায় ক্ষমা করে দাও। তারপর মাকে বাবা ক্ষমা করে দিয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। চাচি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান। তাই তিনি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন। একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না, হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল। চাচি আমাকে তার ঘরে ডাকলেন। যখন ঘরে ঢুকলাম চাচিকে দেখে আমি চমকে গেলাম। কারণ তিনি খুব ছোট পোশাক পরেছিলেন এবং সত্যিই দারুণ লাগছিল। চাচা তখন কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন কাজের খাতিরে। চাচি আমাকে একদিন অন্ধকারের অজুহাতে তার ঘরে ডেকেছিলেন। এক রাতে যখন আমি ও চাচি একসাথে ঘুমাচ্ছিলাম, মাঝরাতে হঠাৎ করে আমি কিছু অদ্ভুত অনুভব করলাম। চোখ খুলতেই যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। চাচি, আমার নাম কুনাল, আমি 20 বছর বয়সী। আমার চাচি ছিলেন অনেক সুন্দর আর অনেক ফর্সা। যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যাবে। চাচাও তার রূপের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল। চাচি সব সময় মডার্ন ড্রেস পরতে ভালোবাসতেন, যা তাকে আরও আকর্ষণীয় করত। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে আমার ছুটি শুরু হয়েছিল, তাই আমি মা বাবার কাছে অনুমতি নিয়ে চাচি ও চাচার বাড়িতে ছুটি কাটাতে যেতে চেয়েছিলাম। চাচার বিয়ে মাত্র 3 মাস আগে হয়েছে, তাই আমার বাবা মা আমাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি অনেক বছর ধরে চাচার বাড়িতে যাইনি, এমনকি তাদের বিয়েতে যেতে পারিনি, কারণ তখন আমার পরীক্ষার সময় ছিল। চাচার সঙ্গে দেখা করার জন্য আমি খুব আগ্রহী ছিলাম এবং নতুন চাচিকে দেখতেও চাইছিলাম। বাবার কথা ছিল যে আমরা পরে কখনো দেখা করতে পারব, কিন্তু আমি তখনই যেতে চাইছিলাম। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে বাবা চাচার বাড়িতে যাওয়ার জন্য রাজি করালাম। মাঝে মাঝে ভাবি, হয়তো ভালো হতো যদি তখন চাচার বাড়িতে না যেতাম, কারণ এত কম বয়সে চাচি আমার সাথে এমন কিছু করবে যা আমি ভাবতেও পারিনি। একটি নতুন অভিজ্ঞতার সন্ধানে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এসেছিল। তা ছিল রবিবারের একটি দিন, যখন আমার বাবা আমাকে চাচার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের পৌঁছানোর পর দেখি বাড়ির বাইরের দরজা তালাবদ্ধ। মনে হলো চাচা ও চাচি হয়তো কোথাও গেছেন। বাবার ফোন করার পর জানতে পারলাম তারা শপিং করতে বেরিয়েছেন এবং বাড়িতে ফিরতে কিছুক্ষণ লাগবে। তাই আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর চাচা ও চাচি বাড়িতে পৌঁছালেন। বাবা বাইরে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন আর চলে গেলেন আমাকে রেখে।
এবং আমরা সবাই একসঙ্গে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। চাচি তখন স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং চাচার বাইকে বসেছিলেন। বাড়িতে ঢোকার পর চাচি স্কার্ফটি খুলে ফেললেন। আমি দেখতে পেলাম চাচি যেন কোনো সিনেমার নায়িকার মতো লাগছিলেন, খুবই সুন্দর। চাচা ছিলেন সাধারণ দেখতে, কিন্তু চাচি সত্যিই আকর্ষণীয় ছিলেন। অন্যদিকে চাচা হঠাৎই আমাকে ডাকলেন, কুনাল, কি দেখছ তুমি? অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি। তার ডাকে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম, তবে দ্রুত সামলে নিয়ে বললাম, আমি ভালো আছি, এবং চাচাকে আলিঙ্গন করলাম। এতদিন পর আমাকে দেখে চাচা খুবই খুশি হলেন, আর চাচিও স্নেহে জড়িয়ে ধরলেন আমাকে। মনে হচ্ছিল যেন আমরা অনেক দিনের পরিচিত। এখন 2 দিন ধরে চাচার বাড়িতে ছিলাম। চাচি আমার প্রতি পুরোপুরি যত্নশীল ছিলেন এবং আমার জন্য সবকিছু ঠিক রাখছিলেন। চাচা ও চাচিকে দেখে মনে হচ্ছিল আমি নিশ্চয়ই আমার ছুটির পুরো সময় এখানে কাটাব। তবে আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে এমন একটি মোড় নিতে পারে যা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। আমি আসার থেকে লক্ষ্য করছিলাম চাচি আমার সামনে ছোট পোশাক পরে চলাফেরা করত। আমার কাছে বিষয়টা অবাক করার ছিল। আমি মাঝে মাঝে তার দিকে চেয়ে থাকতাম। আমি মনে মনে ভাবতাম এসব চাচির কাছে সামান্য, কারণ তিনি শহরে থাকেন, আর শহরের সবাই এই রকমভাবেই চলাফেরা করে। আমার কাছে অন্য রকম লাগত, কারণ আমি গ্রাম থেকে এসেছিলাম। সেখানে কেউ এভাবে চলাফেরা করত না। আমি আসার পর থেকেই চাচি আমার অনেক কাছাকাছি থাকতে শুরু করছিল। তার এমন ব্যবহারে আমি মাঝে মাঝে ভাবতাম আমরা অনেক আগে থেকেই পরিচিত। তৃতীয় দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, তখন বেলা 8টা। ঘরে বেরিয়ে দেখি চাচা ব্যাকপ্যাক গুছাচ্ছেন। তাকে ব্যাকপ্যাক করতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? চাচা বললেন যে তাকে একটি জরুরি কাজে 2 মাসের জন্য বিদেশে যেতে হচ্ছে। আমি হতাশ হয়ে বললাম, কি বলছেন চাচা? আমি তো এখানে মাত্র 2 দিন হলো এসেছি, এবং আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আমি আপনাকে যেতে দেব না। চাচা আমাকে বোঝাতে লাগলেন, এটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যদি আমি এটি হারিয়ে ফেলি, তাহলে আমি নিজেকে মূর্খ মনে করব। এই প্রজেক্টে কাজের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে একটি ভালো পদে এনে দিতে পারে। চাচার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি আর কিছু বললাম না। বললাম, ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি বাবাকে জানিয়ে দিচ্ছি এবং আমি নিজে বাড়ি চলে যাব। বাবা এসে আমাকে নিয়ে যাবে। কারণ আপনি না থাকলে আমি এখানে থেকে কি করব? চাচা বললেন, কুনাল, এখন আমি চলে যাচ্ছি। তুমি এখানেই থাকবে এবং তোমার চাচির খেয়াল রাখবে। আমার ফিরে আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। চাচা না থাকলে আমি আর চাচি এই বাড়িতে একা কিভাবে থাকব? চাচা আরও বললেন, মনে রেখো, তোমার চাচি অন্ধকার থেকে ভয় পায়। তাই তাকে যে কোনোভাবে সাহায্য করতে দ্বিধা করবে না। আমি তখন কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম। এবং চাচি মানে অন্ধকারের ভয়, এটা আমার কল্পনাতেও ছিল না। চাচি সম্পর্কে এই নতুন তথ্য আমাকে কিছুটা হতাশ করেছিল। প্রথমে তো আমি রাজি হতে চাইছিলাম না, কিন্তু চাচা জোর করার জন্য তার কথা আমাকে শুনতেই হলো। তারপর আমি চাচির দিকে তাকালাম। আমার কথা শোনার পর চাচি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিলেন। মনে হলো আমার এখানে থাকার কথা শুনে তিনি অনেক খুশি হয়েছিলেন। আমি চাচাকে সাহায্য করতে লাগলাম তার কাপড় গুছিয়ে রাখতে এবং পরে তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে। চাচাকে বিদায় জানিয়ে আমি এবং চাচি বাড়িতে ফিরলাম। বাড়িতে তখন শুধু আমি এবং চাচি। আমি চাচার সঙ্গে শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু চাচার বেরিয়ে যাওয়ায় সবটা ভেস্তে গেল। তবে এটি ভাবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল, চাচির সঙ্গে থাকার অভিজ্ঞতা অপেক্ষাকৃত বিশেষ হতে পারে। চাচা চলে যাওয়ার পর রাতে নিজের ঘরে বসে মোবাইলে গেম খেলছিলাম। কিছুক্ষণ পর গেম খেলে বিরক্ত লাগায় ভাবলাম টিভি দেখা যাক। তাই বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে বসলাম। একটু পর চাচি এসে হেসে বললেন, কিরে কুনাল, চাচা চলে যাওয়ার পর কি তোমার এই বাড়িতে মন বসছে না? চাচি আমার পাশে এসে বসে গল্প করতে থাকলেন। তার কথাগুলো শুনতেও আমার অনেক ভালো লাগছিল। আমি ভাবিনি যে চাচি আমার সাথে এত ফ্রি হয়ে কথা বলবেন। একদিন চাচি আমাকে বললেন, চলো বাইরে একটু ঘুরে আসি। তারপর তিনি স্কুটার নিয়ে বের হলেন এবং আমাকে আইসক্রিম খেতে নিয়ে গেলেন। আমি চাচির পেছনে বসেছিলাম, হঠাৎই আমার হাত অজান্তে তার কোমরে স্পর্শ করে। এতে চাচি খানিকটা অস্বস্তিতে পড়েন, তাই আমি দ্রুত হাত সরিয়ে নিই। কিন্তু পরে চাচি নিজেই আমার হাত ধরে কোমরের কাছে রাখলেন। আমি ঠিক বুঝতে পারছিলাম না এটার মানে কি হতে পারে।
আইসক্রিম খেয়ে ফিরে আসার সময় বাড়িতে ঢুকে দরজা বন্ধ করার পর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। আমি তখন চাচির পিছনে দাঁড়িয়েছিলাম, ভয়ে চাচি আমাকে শক্ত করে ধরে ফেললেন। তার এই আচরণে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম। বড় হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। বুঝতে না পেরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। চাচি প্রায় 5 মিনিট ধরে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং তারপর হঠাৎ করে আলো আবার চলে এলো। আলো আসতেই তিনি সোজা হয়ে আমাকে ছেড়ে দিয়ে বললেন, মাফ করে দাও, অন্ধকারে আমি ভয় পেয়েছিলাম, এবং মৃদু হাসি দিয়ে তার ঘরে চলে গেলেন। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যে এখানে ঠিক হচ্ছে না। কিছু সময় পরে চাচার বলা কথা মনে পড়ল। চাচা বলেছিলেন, চাচি অন্ধকারে ভয় পান এবং তোমার দায়িত্ব তার দেখভাল করা। তখন বুঝলাম, চাচি আমাকে অন্ধকারের অজুহাত দেখিয়ে জড়িয়ে ধরেছিলেন। রাতের বেলা আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু চাচি কথা বারবার আমার মনে চলে আসছিল। তিনি ছিলেন বেশ আধুনিক, আর আমি তো এক গ্রামের ছেলে, তাই তার আচরণগুলো আমার জন্য খুবই বিশেষ লাগছিল। হয়তো তার কাছে সামান্য ছিল। পরের দিন সকালে উঠে দেখি চাচি রান্নাঘরে চা তৈরি করছেন। তার দিকে তাকাতে কিছুটা অস্বস্তি হচ্ছিল, কারণ তিনি এখনও রাতের নাইট ড্রেস পরে রান্না করছিলেন এবং তিনি মনে হয় আমাকে তাচ্ছিল্য করছিলেন। যখন আমি পানি পান করতে কিচেনে গেলাম, তখন চাচি আবার আমাকে জড়িয়ে ধরলেন। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আগের দিনের ঘটনা এখনও আমার মাথা থেকে বের হয়নি। তিনি হাসিমুখে বললেন, আরে কুনাল, কিসের এত লজ্জা? আমি জানি এসব তোমার জন্য নতুন, কিন্তু গত রাতে আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম। যদি তোমার খারাপ লাগে তবে আমাকে মাফ করে দিও। এরপর তিনি বললেন, আর হ্যাঁ, আজ যে তোমাকে জড়িয়ে ধরেছিলাম সেটা আমি মজা করেই করলাম। তুমি আমার ভাতিজা, আমার ছেলের মতো, এবং আমি তোমার চাচি, তাই তোমার সঙ্গে মজা করার অধিকার আমার আছে। চাচির এই আচরণে আমি কিছুটা হাসলাম, কিন্তু তার এমন আচরণগুলি আমার মনে নতুন এক অনুভূতি তৈরি করতে শুরু করল। আচমকা মনে হল আমি এখন বড় হয়ে যাচ্ছি, আর চাচা হয়তো বুঝতে পারেনি যে এমন কিছু ঘটতে পারে। কিছুদিন পর এক সন্ধ্যায় সমস্যা খাওয়ার ইচ্ছা হল। ভাবলাম চাচিকে বলবো, তাই তার ঘরের দিকে গেলাম। চাচির ঘরের দরজাটা সামান্য খোলা ছিল, তাই অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম। তিনি বালিশে হেলান দিয়ে মোবাইল দেখছিলেন, আর তাকে এই অবস্থায় দেখে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। দরজার কাছে দাঁড়িয়ে আস্তে করে তাকে ডাকলাম, কিন্তু তিনি শুনলেন না। মোবাইলে মনোযোগ থাকার কারণে আমার ডাক তার কানে পৌঁছায়নি। একটু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি যখন চাচির মোবাইলের দিকে তাকালাম, তখন চোখ কপালে ওঠার মতো অবাক হলাম। যা দেখছিলাম তা আমার কাছে একদম নতুন ছিল। খানিকটা অস্বস্তি হচ্ছিল, তাই তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে চাচিকে একটু জোরে ডাকলাম। চাচি হঠাৎ চমকে উঠে বসে শাল গায়ে জড়ালেন এবং কিছুটা বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? আমি বিষয়টা এড়িয়ে গিয়ে শুধু বললাম, কিছু না। তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম। ঘরে ফেরার পথে মনে পড়ছিল চাচিকে আজ একটু আলাদা লাগছিল। রাতের বেলা ভারী বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চাচি আমাকে ডাকলেন। আমি তার ঘরে গেলে চাচি আমাকে আলিঙ্গন করলেন। তাকে দেখে মনেই হচ্ছিল তিনি বেশ সুন্দর লাগছিলেন, আর ধীরে ধীরে আমি আমার অনুভূতিগুলো বুঝতে পারছিলাম। চাচি বললেন, কুনাল, তুমি যতক্ষণ লাইট আসে আমার কক্ষে থাকতে পারো। আমাকে অন্ধকারে ভয় লাগে, আমি সেখানে থাকতে রাজি হলাম। আমরা কিছুক্ষণ ধরে কথা বলতে লাগলাম। চাচি আমাকে জানালেন, চাচি ও চাচার খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। তিনি বললেন, আমার ও তোমার চাচার 1 বছর আগে প্রথম সাক্ষাৎ হয়েছিল, এবং আমাদের প্রেম এত দ্রুত বাড়তে থাকে যে আমরা কিছুদিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিই। গল্প করতে করতে সময় চলে যায়। যখন আমি ফের ঘরে যাওয়ার কথা ভাবছিলাম, তখন চাচি আমার হাত ধরে বললেন, কুনাল, যদি তোমার আপত্তি না থাকে তাহলে কি তুমি আজ রাতে আমার ঘরে থাকতে পারো? আমার মনে কোনো দ্বিধা ছিল না, কারণ চাচি ও আমি ছিলাম একা। তার সাথে থেকে গল্প করতে আমার বেশ ভালো লাগত। তাই আমি রাজি হয়ে গেলাম, আর চাচাও আমাকে আগেই বলে রেখেছিলেন যে চাচির খেয়াল রাখতে। সারা রাত বৃষ্টির আওয়াজ চলছিল এবং আমি ঘুম থেকে উঠে দেখলাম চাচি অত্যন্ত আনন্দিত, যা আগে কখনো আমি তার মুখে দেখিনি। ব্রেকফাস্টের সময় তিনি আমাকে বলছিলেন, এখন বৃষ্টির দিন, তাই তুমি আমার ঘরে থাকতে পারো। চাচি আমাকে বলেছিল, যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে বিনা দ্বিধায় জানাতে পারো। রাতে আমরা গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করল।
চাচির কথাগুলো কিছুটা অস্বস্তিকর লাগছিল, যদিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেন। শরীর খারাপ লাগলেও কোনোভাবে তার ঘরে বসে রইলাম। এখানে আসার পর থেকে চাচি আমাকে রোজ রাতে 1 গ্লাস করে দুধ পান করতে দিতেন, আর আজও তিনি দুধের গ্লাস নিয়ে আসলেন। আমি খেতে খেতে গল্প চালিয়ে যেতে থাকলাম। একসময় অজান্তেই ঘুমে ঢুলতে শুরু করলাম। আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। চাচির সৌন্দর্য যেন মনে গেঁথে যাচ্ছিল, তবে মনেও নানা রকম চিন্তা ভিড় করছিল। তার পরের দিন এর কথা মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যখন দেখলাম চাচি বাইরে গেছেন আর তার ফোনে বারবার কল আসছে। হঠাৎ পেটে আবার ব্যথা শুরু হলো। আমি তখন বাবাকে ফোন করে জানালাম যে বাড়ি ফিরতে চাই। বাবার কথায় চাচি কিছুটা বিরক্ত হয়ে বললেন, কি, তোমার চাচা কি তোমাকে বলেনি যে আমাকে দেখতে হবে? এখনই যেতে পারবে না? চাচির কথা শুনে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। কোনো সম্পর্ক আর কি দেখার কথা, সবকিছু যেন জট পাকিয়ে গেল। আমি যখন বিষয়টা জানতে চাইলাম, তিনি বললেন, আমি জানি না, তবে তোমার এখানেই থাকতে হবে। চাচি আমাকে যেতে না দেওয়ার জন্য জোর করছিলেন, কিন্তু পেটের ব্যথা ততক্ষণে বেড়েই চলেছিল। এই অবস্থায় আমি বেশ অস্থির হয়ে উঠেছিলাম, কারণ ব্যথাটা কমার কোনো লক্ষণ ছিল না। চাচি প্রতিদিন নতুন কোনো কিছুতে নিজেদের আনন্দিত রাখার চেষ্টা করছিলেন, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কেন আমি এমন অনুভূতি পাচ্ছিলাম। এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। চাচা বাইরে গেছেন প্রায় 1 সপ্তাহ। সন্ধ্যা 7টায় বাড়ির বেল বেজে উঠল। আমার হৃদয় টনটন করতে লাগল। আমি দেখলাম চাচি আমার উপর হাত দিয়ে ঘুমিয়ে আছে। বেল লাগাতার বেজে চলছিল, ফলে চাচি দরজা খুলতে গেলেন। দরজা খুলতেই পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ দেখে চাচি কিছুটা ভয়ে পড়ে গেলেন। পুলিশ চাচিকে জিজ্ঞাসা করলেন, আপনার আসল উদ্দেশ্য কি? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমার পেছনে বাবা চাচাকে নিয়ে এসে হাজির হলেন, আর চাচার হাতে বেশ কিছু ফাইল ছিল। হঠাৎ আমি বলে উঠলাম, চাচা, আপনি তো কাজের জন্য 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। এরপর বাবার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, সব কিভাবে এভাবে ঘটছে? বাবা আমাকে জানালেন, যখন তোমাকে এখানে রেখে আসি, তখন আমি থানায় গিয়েছিলাম। সেখানে এমন এক মেয়ের সম্পর্কে জানতে পারি যার খোঁজ আমার সহকর্মীরা করছিল। আমি মেয়েটিকে চিনতে পারিনি, তবে সোশ্যাল মিডিয়ায় চাচার ছবি দেখে বুঝলাম আসলে তোমার চাচা নাম পরিবর্তন করে পরিচয় লুকিয়ে চাচিকে বিয়ে করেছেন। চাচার ফোন কেটে যাওয়ার পরেই বাবার কাছে এই বিস্ময়কর তথ্য এলো। চাচা আর চাচি বেআইনি কাজে জড়িত ছিলেন এবং অন্যদের ফাঁদে ফেলছিলেন। এভাবে তার টাকা ইনকাম করতেন। আমার সাথেও এমনটা ঘটাতে চাইছিল। তখনই বুঝলাম কেন আমার পেটে এত অস্বস্তি হচ্ছিল। চাচা সম্ভবত লুকিয়ে আমাকে এমন কিছু পান করিয়েছিলেন যাতে আমার অস্বাভাবিক লাগছিল। আর চাচিও তা জানতেন। গত রাতের ঘটনাগুলো মনে করতে শুরু করলাম। মনে হল, চাচা আর চাচি সম্পর্কের মূল্য না দিয়ে কেবল দ্রুত টাকা কামানোর মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হল, কেন চাচা এত দ্রুত এই শহরে উন্নতি করলেন। আমি চাচার আতিথ্য উপভোগ করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকেই ধোঁকা দিয়েছেন। বাবা বিষয়টি নিয়ে খোঁজ না করলে হয়তো আমি আরও বিপদে পড়তাম। আজকাল সম্পর্ক, ভালোবাসা, অনুভূতির কোনো মূল্য নেই মনে হয়, সবাই কেবল নিজের স্বার্থেই চলে। তাই যা একসময় ছিল এখন আর তা নেই। এই গল্পে প্রিয়জন বা আত্মীয়র ছদ্মবেশে থাকা মানুষও ক্ষতি করতে পারে। ফলে এমন কারও প্রতি অন্ধভাবে বিশ্বাস না করে প্রতিটি সম্পর্ককে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা প্রয়োজন। চাচা ও চাচি দ্রুত অর্থ উপার্জনের লোভে সম্পর্কের সঠিক মূল্যায়ন করেননি, যা শেষে তাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে। জীবনের সাফল্য শুধু অর্থের উপর নির্ভরশীল নয়, সম্পর্ক এবং সততার গুরুত্ব অনেক বেশি। বাবা নিয়মিত খোঁজ না নিলে গল্পের মূল চরিত্রটি আরও বিপদের মুখে পড়তে পারত। পরিবারের সঠিক যোগাযোগ এবং সম্পর্ক রক্ষার ফলে বিপদে সুরক্ষা পাওয়া যায়। জীবনে অনেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারে যা তাদের অভিজ্ঞতায় নেই। তবে এমন পরিস্থিতিতে সতর্কতা এবং অন্যের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই গল্পে চাচা ও চাচি প্রধান চরিত্রটির প্রতি স্নেহের আবরণে প্রতারণার ফাঁদ পাতেন। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে কাছের মানুষের আচরণ আমাদের বিভ্রান্ত করে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, কেবল রক্তের সম্পর্ক কিংবা ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে সবার প্রতি অন্ধবিশ্বাস রাখা উচিত নয়। কোনো সম্পর্কই পুরোপুরি নিখুঁত নয়,
তাই কারও প্রতি অযৌক্তিক বিশ্বাস বা অন্ধ আনুগত্য বিপজ্জনক হতে পারে। সতর্কতার সাথে সম্পর্কের মূল্যায়ন করতে পারলে ভুল বোঝাবুঝি এবং প্রতারণার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব। গল্পের শেষে আমরা দেখতে পাই প্রধান চরিত্রটি অনুভব করছে যে সম্পর্ক, ভালোবাসা আর আন্তরিকতার চেয়ে অর্থ এবং স্বার্থ এখন মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই গল্পটি আমাদের শিখায় জীবনের সাফল্যের জন্য শুধু অর্থের পেছনে দৌড়ানো উচিত নয়, বরং সততা, নিষ্ঠা এবং সম্পর্কের মূল্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই মূল্যবোধ বজায় রাখলে আমরা দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল জীবনের দিকে এগিয়ে যেতে পারি। অন্যথায় চাচা চাচির মতো অনেকেই তাৎক্ষণিক লাভের আশায় ভুল পথে চলে যান, যা শেষমেশ তাদের জন্য ক্ষতিকারক হয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি রুমি, 21 বছর বয়সী তরুণী। আমাদের এলাকায় আমাকে সবচেয়ে সুন্দরী মেয়ে বলা হয়, কারণ আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। শরীরের গঠন ছিল অসাধারণ। যে কেউ আমাকে একবার দেখলে আর চোখ ফিরাতে চায় না। আমার পরিবারে বাবা মা এবং একটি ছোট বোন আছে। আমরা দুই বোনই সুন্দর ছিলাম, আমাদের নিজস্ব ব্যক্তিত্ব আছে। আমার মা একসময় খুব সুন্দরী ছিলেন, কিন্তু সময়ের সাথে তার সৌন্দর্য কমেছে। এই বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পর আমি নিজেকে একটি অপরিচিত ভিড়ে পেলাম। এক মহিলা বললেন, তুমি জানো জেরিন তার পুত্রবধূকে কেমন করে চেক করেন? শুনে আমি অবাক হলাম। তিনি ব্যাখ্যা করলেন, তোমার শাশুড়ি জেরিন একজন ধাত্রী এবং মহিলা গর্ভবতী কিনা তা পরীক্ষা করেন। আমি অনেক ভয়ে ছিলাম কারণ আমার পেটে অন্য কারো সন্তান ছিল। তা কেউ জানত না। বন্ধুরা, আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ছোটবেলা থেকেই আমার পড়ালেখার শখ ছিল। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। আমি সবসময় নতুন জামা, জুতা আর বিয়ের স্বপ্ন দেখতাম। বড় হয়ে কি হতে চাই তা বললে সবাই হাসত। যদিও তখন এসবের গুরুত্ব বুঝতাম না, তবু আমি বাবাকে সব বলতাম। মেইন মার্কেটে তার একটি ফলের দোকান ছিল। সে খুব বন্ধুত্বপূর্ণ ছিল। আমাদের পরিবারে বাবা মা ঈশ্বরের কাছে দুটি মেয়েকে পেয়েছিলেন এবং আমাদের দেখে রাখতেন। ইন্টারমিডিয়েট শেষ করার পর আমি বাড়িতেই ছিলাম। মা আমাকে রান্নাঘরের কাজে জড়াতে চাইতেন। তিনি বলতেন, রান্নার দক্ষতা সারা জীবনের জন্য প্রয়োজনীয়। যদি কোনো মহিলা হান্ডি এবং রুটি রাঁধতে না জানেন, তবে ঘরে তার উপস্থিতি বা অনুপস্থিতি একই। তাই মা প্রতিদিন আমাকে রান্না শেখাতেন। কখনো আমি উৎসাহ নিয়ে শিখতাম, কখনো শুধু মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম। মা বলতেন, রুমি, যে কোনো কাজ আবেগের সঙ্গে করলেই শিখবে। একদিন মা হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। আমি খুব ভয় পেয়ে গেলাম এবং দ্রুত বাবাকে খবর দিলাম। বাবা এসে মাকে হাসপাতালে নিয়ে গেলেন। আমরা দুই বোনও তাদের সঙ্গে গেলাম। বাবা বললেন, চিন্তা করো না। কিন্তু আমি বারবার কাঁদছিলাম। মায়ের এমন অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার খোঁজ নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তিনি অনেক দিন ধরে ফোন করেননি। একদিন আমি বাবাকে ফোন করলে তা বন্ধ পাই। দোকানে ফোন করে জানতে পারলাম সুনীল সেখানে কাজ করছে। বাবাকে অনেক দিন দেখেনি। সুনীল বাবাকে খুব পছন্দ করতেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবার কোনো খবর আছে? তিনি বললেন, না, চাচা এখনও আসেননি। খোঁজার চেষ্টা করব, তুমি দুশ্চিন্তা করো না। কিন্তু আমার উদ্বেগ বাড়ছিল। প্রায় 5 ঘন্টা পর বাবা মা বাড়ি ফিরলেন। আমি মাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বাবা বললেন, মাকে ঠিকমতো বসতে দাও। আমি মাকে সোফায় বসালাম। মা খুব ক্লান্ত ছিল। জানতে পারলাম মায়ের রক্তশূন্যতা ও উচ্চ রক্তচাপ ছিল। ডাক্তার তাকে ড্রিপ দিয়ে সুস্থ করেছেন। মা চা চাইলেন, কিন্তু আমি তাকে 2টো ডিম সেদ্ধ করে দিলাম। আমি মাকে বললাম, তুমি বিশ্রাম নাও, সব আমি দেখছি। এরপর ডাল ভাত রান্না করলাম। বোন আমাকে সাহায্য করল। কিছু দিনের মধ্যেই মায়ের স্বাস্থ্যের উন্নতি হল। একদিন মা বললেন, তুমি অনেক বড় হয়েছ। আমি গর্বিত। মা ভালো না থাকায় আমি কলেজে যেতে চাইনি। মা অসুস্থ হলে কে দেখবে, এই চিন্তায় আমি কলেজে ভর্তি হতে চাইনি। কিন্তু মা জোর করে ভর্তি করালেন, কারণ তিনি জানতেন পড়াশোনা ছাড়া কিছু হয় না। সকালে বাবা আমাকে কলেজে নিয়ে যেতেন। কলেজ থেকে ফিরে আমি সন্ধ্যার খাবার রান্না করতাম। একদিন আবহাওয়া খারাপ ছিল।
গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজে গিয়েছিলাম। ফিরে আসার সময় কালো মেঘ ও বৃষ্টি দেখে চিন্তিত হলাম। কলেজের গেটে সুনীলকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে বলল, চাচা ব্যস্ত ছিলেন, তাই আমি তোমাকে নিতে এসেছি। আমার রাগ হলো, তারপরেও তার পেছনে বসে বাড়ি ফিরলাম। বাইকে বসে ভিজতে ভিজতে সুনীলকে স্পর্শে অদ্ভুত অনুভূতি হল। স্পিড ব্রেকারে ধাক্কা লেগে তাকে জড়িয়ে ধরলাম। আমি লক্ষ্য করলাম সুনীল লুকিং গ্লাসে আমাকে দেখছে বারবার। তার এই স্পর্শের অনুভূতিটা আমার কাছে অদ্ভুত লাগছিল। কিছুক্ষণ পর সুনীল আমাকে নামিয়ে দিয়ে বলল, সাবধানে যেও। তার কথা ভাবতে লাগলাম, যদিও আগে কখনো এমন অনুভূতি হয়নি। বাড়িতে ফিরে নিজেকে কাজে ব্যস্ত রাখলাম। রাতে শুয়ে সুনীলের সাথে বাইকে বসার সেই মুহূর্ত মনে এলো। সুনীল আমার মনে ও হৃদয়ে জায়গা করে নিল। ওই সময় আমার মনে নানা অনুভূতি আসতে শুরু করল। আমি চিন্তিত হয়ে উঠে বসলাম। জানি না কেন, কিন্তু সুনীলের কথা ভেবে ভালো লাগছিল। বাবা ব্যস্ত থাকলে সুনীল আমাকে নিয়ে যেত। সুনীল চুপচাপ থাকত, শুধু চোখে চোখ রেখে কথা বলতাম। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গড়ে উঠল। আমরা বন্ধুত্বপূর্ণ হতে শুরু করলাম। কখনো আইসক্রিম খেতাম, কখনো গল্প করতাম। সুনীল প্রায়ই আমাকে নিতে আসত, কখনো কোথাও বসে কথা বলতাম। একদিন পার্কে বসেছিলাম, পুলিশ এসে সবাইকে সরিয়ে দিল। তখন ঠিক করলাম, আর কখনো এভাবে বসব না। সুনীলকে সেটা জানালাম, কিন্তু মন থেকে তাকে ভুলতে পারলাম না। একদিন সুনীল প্রস্তাব দিল, চল কাল আমার বন্ধুর বাসায় যাই। ওর মা শহরের বাইরে, আমরা একটু সময় কাটাবো। আমি রাজি হলাম। মাকে বললাম কলেজে শো আছে, তাই তৈরি হচ্ছি। মাকে চুরি করে বললাম, মা সম্মতি দিলেন। একটু লজ্জা লাগলেও প্রেম আর যুদ্ধে অনেক কিছুই হয়। রিকশা নিয়ে বের হলাম, কিন্তু কলেজের বদলে অন্য পথে চললাম। কিছুক্ষণ পর সুনীল এসে ওর বন্ধুর বাসায় গেলাম। সেখানে ছোট একটা ঘর ছিল। বুঝতে পারলাম এখানে আসা ভুল ছিল। আমার হৃদস্পন্দন এত জোরে ছিল যে কিছুই বুঝতে পারছিলাম না। সুনীল আমার হাত ধরে কথোপকথন শুরু করল এবং আমরা একে অপরের কাছাকাছি চলে এলাম। আমরা আবেগে ভেসে গেলাম। পরে সুনীল লজ্জিত হয়ে বলল, মাফ করে দাও, আমি এটা চাইনি। আমিও কিছু বলতে পারলাম না, কারণ এতে আমারও সমান দোষ ছিল। আমি তাকে থামানোর চেষ্টা করিনি। তারপর তাকে বললাম, আমাকে বাড়ি পৌঁছে দাও। সুনীল ভয়ে ছিল আমি রাগ করব কিনা। আমি বললাম, না, এখন কিছু বলতে চাই না। বাড়ি পৌঁছে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি বললাম, শরীরটা ভালো লাগছে না, হয়তো বিপি কমে গেছে। মা আমাকে বিশ্রাম নিতে পাঠালেন। আমি বিছানায় শুয়ে পড়লাম, নিজের ওপর ঘৃণা অনুভব করছিলাম। পরদিন কলেজে যাইনি, টেনশনে শরীর খারাপ হয়ে গেছিল। সুনীল এর সাথে সম্পর্ক খারাপ হলো না, কিন্তু কিছুই আগের মতো ছিল না। 3 দিন পর সুনীল এর সরি বলার অপেক্ষায় ছিলাম। আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব সুনীলকে বলি, এই পরিস্থিতি থেকে দূরে থাকি। আমার পরিবারকে জানিয়ে বিয়ের কথা বলো, কিন্তু সুনীল যেন হারিয়ে গেছে। তার খোঁজ পাই না, খুব চিন্তিত। একদিন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, সুনীল কোথায়? বাবা বললেন, আমি তাকে চাকরিচ্যুত করেছি। সে দোকানের অনেক ক্ষতি করেছে। শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সুনীল আমাকে প্রতারণা করেছে, আমাকে একা ফেলে গেছে। আমার মা অসুস্থ হয়ে পড়লেন, তাকে হাসপাতালে নিতে হলো। 3-4 দিন পর মা বললেন, রুমিকে বিয়ে দিতে হবে। বাবা রাজি হলেন। তখন জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। খুবই হতাশ, আত্মহত্যা করার কথা ভাবছিলাম। মা জোর দিয়ে বললেন, 8 দিনের মধ্যে বিয়ে করতে হবে। আমার বিয়ে ঠিক হলো সুজয়ের সাথে। মা বাবার পছন্দ। সুজয় 12 বছরের বড় আর ব্যাংকে চাকরি করেন। তার প্রথম স্ত্রী তাকে তালাক দিয়েছেন। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার পেটে সুনীলের সন্তান। বিয়ের সিদ্ধান্ত নিতে হলো। আমার গর্ভাবস্থা 2য় মাসে ছিল। বাবার সিদ্ধান্তে বিয়ের তারিখ ঠিক হল। 1 সপ্তাহ পরে বিয়ের দিন মা সুজয় এর উঠানে এলেন। আমার মা বাবার চাপের কারণে বিয়েতে রাজি হতে হয়েছিল। নতুন বাড়িতে এসে প্রথম কয়েকদিন খুব অস্বস্তি লাগছিল। এলাকার মহিলারা আমাকে দেখতে আসছিলেন, আর আমি অপরিচিত পরিবেশে খুব নার্ভাস ছিলাম। সব সময় ভয়ে থাকতাম, আমার গোপন কথা যদি কেউ জেনে যায়। একদিন শাশুড়ি আমাকে পরীক্ষা করতে এলেন। আমি কাঁপছিলাম, মনে হচ্ছিল আমার গোপন কথাটি ফাঁস হয়ে যাবে। আমি বললাম, এই জামাকাপড়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। শাশুড়ির চোখ আমার শরীরের উপর এক্স-রে মেশিনের মতো ঘুরছিল।
আমি খুব ভয় পাচ্ছিলাম। তখনই সুজয় রুমে ঢুকলেন। সুজয় ৩৫ বছরের হলেও দেখতে ভালো ছিলেন। সুনীলের প্রতারণার পর আমি নিজেকে বলেছিলাম সুজয়কে বিশ্বাসঘাতকতা করব না। সুজয় যখন আমাকে আংটি পরালেন, আমি নিজেকে তার প্রতি অনুগত হওয়ার প্রতিশ্রুতি দিলাম। পরদিন সকালে শাশুড়ির আশীর্বাদ নিতে গেলাম। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বসতে বললেন। তার মনোভাব বুঝতে পারছিলাম না। আমি মনে মনে ভাবছিলাম, আমি কি এই নতুন জীবনে সুখী হতে পারব? আমি বুঝতে পারছিলাম না কি করব। সকালে উঠে আমি রুমে চলে আসলাম। সুজয় তখনও ঘুমাচ্ছিল। মনে হলো আজ মুখ দেখানোর রীতি ছিল, যেটা আমি গতকাল করতে পারিনি। সুজয় খুব সুন্দর এবং নরম স্বভাবের মানুষ। আমি নিজেকে দোষারোপ করছিলাম কেন সুনীলের সাথে সম্পর্ক করেছিলাম। সুজয় কিছু জানত না, তাই স্বস্তি পেলাম। রাতে সুজয় আমাকে রাতের খাবারের জন্য ডেকেছিলেন, কিন্তু আমি চুপ করে রইলাম। পরে ৩ কাপ চা বানিয়ে সুজয় এর রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি এসে বললেন, রুমি, আমার ৩০ বছরের অভিজ্ঞতা আছে। আমি বুঝতে পেরেছি তুমি গর্ভবতী। আমি হতভম্ব হয়ে গেলাম। শাশুড়ি বললেন, সুজয় কখনো বাবা হতে পারবে না। তার প্রথম স্ত্রীও তাকে এই কারণেই ছেড়ে গেছে। তোমার মা সুজয় এর কথা জেনে এই সম্পর্ক মেনে নিয়েছেন। তুমি সুজয়কে সব কথা বলে দাও, না হলে সে জানতে পারলে খুব রেগে যাবে। আমি চুপ করে রইলাম, মাথা নিচু করে রুমে ফিরে এলাম। বুঝতে পারছিলাম না কিভাবে সুজয়কে সব বলবো। সারা রাত এভাবে কাটালাম। সুজয় ঘুম থেকে উঠে আমাকে এভাবে বসে থাকতে দেখে বললেন, রুমি, তোমার কি হয়েছে? এভাবে আছো কেন? আমি আবেগে তাকে সব সত্যি বললাম। সুজয়, আমি ভুল করেছি। আবেগের বশে আমি সুনীলের প্রেমে পড়েছিলাম এবং তাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে প্রতারণা করেছে। তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি ক্ষমা করতে না পারো, তোমার যে সিদ্ধান্তই নাও, মেনে নেব। সুজয় চুপ হয়ে গেল এবং কিছু না বলে বাইরে চলে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম। পরে ব্যাগ গুছিয়ে আম্মুর বাসায় চলে গেলাম। মা বললেন, আমি জানতাম সবকিছু, তাই তোমার বিয়ে তাড়াতাড়ি করেছিলাম। সুজয় এর মা ও আমি এ বিষয়ে আগে থেকেই জানতাম। মা আরও বললেন, সুজয় কখনো বাবা হতে পারবে না। তাই আমরা ভেবেছিলাম তোমার সন্তানকে দত্তক নেবে। আমি জানতাম সুজয় তোমার জন্য ভালো পছন্দ। আমি নির্বাক হয়ে গেলাম। মা আমাকে লজ্জিত করে চলে গেলেন। আমি কান্নায় ভেঙে পড়লাম। মনে হলো সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। সুনীল আমাকে প্রতারণা করেছে। আমি নিজেকে দোষারোপ করলাম। এখন শুধু আমার শাশুড়ি ও মা জানেন। সুজয় এই সত্যটা জানে, এরপর সবাই জানতে পাবে। আমি জানি এই পৃথিবী আমাকে বাঁচতে দেবে না। সারাদিন কাঁদতে কাঁদতে রুমে শুয়েছিলাম, কেন জানি না। সুজয় এর অপেক্ষায় ছিলাম, কিন্তু সে আসেনি। পরের দিনও কেটে গেল এভাবেই। তৃতীয় দিনে সুজয় এল। ওকে দেখে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। সুজয় জিজ্ঞেস করল, কেমন আছো? আমি বললাম, ভালো নেই। আমি তোমার এবং আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। বেঁচে থাকার অধিকার আমার নেই। সুজয় বলল, তুমি যা করেছ তা ভুল ছিল, তবে আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার সাথে থাকো। সে আমার হাত ধরে আমাকে বাড়ি নিয়ে গেল। তারপর থেকে জীবনের রুটিন বদলে গেল। শুরুতে মনে হতো আমি সুজয় এর সাথে আমার পরিবারকে প্রতারণা করেছি। তবে যখন রাহুলের দিকে তাকাতাম, মন শান্ত হয়ে যেত। সে সন্তানের জন্য সবকিছু প্রস্তুত করছিল। আমি বিস্মিত হয়েছিলাম, কিন্তু খুশিও হয়েছিলাম। আমার শাশুড়ি বলেছিলেন, তুমি দুর্বল, ৭ম মাসেই সন্তানের জন্ম হবে। তারপর এক রাতে সুজয় এর কোলে একটি সুস্থ সন্তান জন্ম নিল। আমার কপালে চুমু খেয়েছিল। তখনও আমি অজ্ঞান ছিলাম, তাই আবার ঘুমিয়ে পড়লাম। যখন চোখ খুললাম, সুজয় আমার কাছে এলো। আমি তার হাত ধরলাম এবং বললাম, সুজয়, বিয়ের ৭ মাস হলো, কিন্তু তুমি কখনো বাচ্চার বাবার কথা জানতে চাওনি কেন? সুজয় বলল, আজকের পর থেকে কখনো এটা বলো না। এই ছেলে আমাদের, তুমি আর আমি। এটা আমাদের সন্তান। আমরা নতুন জীবন শুরু করব, যেখানে সবকিছু ভালো হবে এবং আমরা একে অপরকে ভালোবাসব। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ।